আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা এক কথায় মহাকাব্যিক কিন্তু একই সাথে প্রচণ্ড বিতর্কিত। বইটা হল রাহুল সাংকৃত্যায়নের ভোলগা থেকে গঙ্গা। ভাবুন তো, ৮,০০০ বছরের এক বিশাল মানবযাত্রার কাহিনী সবটা বলা হয়েছে এই একটা বইতে। বইটার শুরুটাই কিন্তু দারুণ একটা লাইন দিয়ে, এই পৃথিবী যদি তার বুকে ঘটে যাওয়া সব কথা বলতে পারত তবে ইতিহাস অন্য রকমের হতো। সাংঘাতিক কথা, তাই না? মানে যে ইতিহাস আমরা পড়ি সেটা তো মানুষের লেখা, কিন্তু যদি মাটি নিজেই কথা বলতে পারত তাহলে আমরা কি শুনতাম? আমাদের পুরো ধারণাটাই হয়তো বদলে যেত। এখন আসল মজার ব্যাপারটা হলো, এটা কিন্তু একটা ঐতিহাসিক কল্পকাহিনী, কিন্তু ১৯৪৪ সালে মানে অবিভক্ত ভারতে যখন এটা প্রথম বের হলো তখন রীতিমতো একটা আলোড়ন তৈরি হয়েছিল। একটা গল্পের বই নিয়ে এত হইচই কেন? চলুন সেই কারণটাই একটু খুঁজে দেখি। তো এই বইটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কেন বইটা এত বিতর্কিত হলো। তারপর একদম শুরুতে ফিরে যাব ভোলগার তীরে। সেখান থেকে দেখব হাজার হাজার বছরের সেই লম্বা যাত্রা, কিভাবে নতুন সমাজ তৈরি হলো আর সেই সমাজের সংঘাত আর পরিবর্তন কিভাবে এলো। সবশেষে বোঝার চেষ্টা করব বইটা আসলে আমাদের কি প্রশ্ন করে যায়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক সেই প্রশ্নে, বইটা ঠিক কী নিয়ে আর কেনই বা এটা এত বড় একটা বিতর্কের জন্ম দিল। তো বইটার নাম ভোলগা থেকে গঙ্গা, লেখক রাহুল সাংকৃত্যায়ন, আর এটা প্রথম প্রকাশিত হয় ১৯৪৪ সালে। বইটার মূল বিষয়বস্তু হল ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠী, মানে যাদের আমরা আর্য বলেও চিনি, তাদের ভারতে আসার ইতিহাস আর তাদের সমাজের বিবর্তন। আর ১৯৪৪ সালের প্রকাশের পরেই ভারত জুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। কারণটা কি? কারণটা হলো লেখক প্রচলিত অনেক ধারণা বা বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিলেন। উনি দেখিয়েছেন কিভাবে সময়ের সাথে সাথে সমাজ বদলেছে, কিভাবে ধর্ম বা বর্ণপ্রথার মতো বিষয়গুলো আসলে মানুষেরই তৈরি ব্যবস্থা, কোনো ঐশ্বরিক বিধান নয়। আর এই কথাটা সেই সময়ের রক্ষণশীল সমাজ মেনে নিতে পারেনি। এবার চলুন গল্পের একদম শুরুতে ফিরে যাই, টাইম ট্র্যাভেল করে সোজা ৮,০০০ বছর পেছনে, ভোলগা নদীর তীরে। বইয়ের প্রথম গল্প নিশাতে আমরা এমনই এক আদিম সমাজের ছবি দেখতে পাই। সেখানে জীবনটা ছিল প্রকৃতির উপর পুরোপুরি নির্ভরশীল, মানে খুবই কঠিন একটা সংগ্রাম। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সেই সমাজটা ছিল মাতৃতান্ত্রিক, মানে পরিবারের প্রধান ছিলেন মা, বাবা নন, আর বংশপরিচয় বা সম্পত্তি সবকিছুই মায়ের দিক থেকে আসত। এই যে শুরুটা হলো ভোলগার তীরে, এখান থেকেই সাংকৃত্যায়ন আমাদের নিয়ে যান হাজার হাজার বছরের এক লম্বা সফরে। ব্যাপারটা একবার ভাবুন, যাত্রাটা শুরু হচ্ছে খ্রিস্টপূর্ব ৬,০০০ সালে ভোলগা নদীর তীরে। সেখান থেকে মধ্য এশিয়া হয়ে তারা এসে পৌঁছাচ্ছে গান্ধার আর ভারতীয় উপমহাদেশে। আর গল্পটা শেষ হচ্ছে একেবারে আধুনিক সময়ে ১৯৪২ সালে এসে। মানে একটা বইয়ের মধ্যে পুরো ৮,০০০ বছরের ইতিহাস। লেখকের মূল বক্তব্যটাই কিন্তু এখানে। তিনি বলতে চেয়েছেন মানুষের সমাজ আজকের এই অবস্থায় এমনি এমনি পৌঁছায়নি, এর পেছনে আছে হাজার হাজার বছরের সংঘাত আর সংগ্রাম। এটা কোনো শান্তিপূর্ণ যাত্রা ছিল না, বরং ছিল ক্রমাগত বদলের এক লড়াই। তো এই দীর্ঘ যাত্রার শেষে যখন মানুষ নতুন জায়গায় থিতু হল, তখন তারা ধীরে ধীরে একটা নতুন সমাজ গড়ে তুলতে শুরু করল। আর এই সমাজ গড়ার পথে কয়েকটা বড় বড় ধাপ ছিল। যেমন প্রথমে তারা শিখল কিভাবে চাষাবাদ করতে হয়, তারপর এলো তামা, মানে প্রথম ধাতু, এরপরে লোহার ব্যবহার আসায় সরঞ্জাম আর যুদ্ধ দুটোই বদলে গেল। আর সব শেষে ছোট ছোট গোষ্ঠীগুলো মিলে তৈরি হলো বড় বড় রাজ্য। কিন্তু এই যে এত উন্নয়ন, এর একটা অন্ধকার দিকও ছিল। যত সমাজ জটিল হতে থাকল, তত নতুন নতুন স্তর তৈরি হলো, মানে উঁচু নিচু ভেদাভেদ। আর প্রায়ই দেখা যেত গুটি কয়েক মানুষের সুবিধার জন্য বিশাল সংখ্যক মানুষকে শোষণ করা হচ্ছে। এতেই তো প্রশ্নটা আসে, তাই না? এই যে নতুন আর জটিল সমাজগুলো, এগুলো ঠিক কিভাবে তৈরি হয়েছিল, এর কাঠামোটা কেমন ছিল? সাংকৃত্যায়ন ঠিক এই জায়গাগুলোতেই খুব সাহস করে লিখেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে বর্ণপ্রথার জন্ম হল, কিভাবে দাসপ্রথা বা নারীদের কেনাবেচা শুরু হল।
ব্রাহ্মণ আর রাজাদের হাতে কিভাবে ক্ষমতা কুক্ষিগত হল, এমনকি সতীদাহের মতো প্রথাও কিভাবে সমাজে জায়গা করে নিল। যদিও এর পাশাপাশি গণতন্ত্র বা রাষ্ট্র গঠনের কিছু প্রাথমিক চেষ্টাও দেখা যায়। এই গল্প কিন্তু শুধু প্রাচীন যুগেই থেমে থাকে না। সংঘাত আর পরিবর্তনের এই ধারা একদম আধুনিক সময় পর্যন্ত চলে এসেছে। প্রাচীন যুগের পর কাহিনী এগোতে থাকে, ভারতে ইসলামের আগমন, তারপর ব্রিটিশ শাসন, আর শেষ পর্যন্ত স্বাধীনতা আন্দোলন। ইতিহাসের এই বড় বড় মোড়গুলো বইয়ের অংশ। আর বইয়ের শেষের দিকের গল্পগুলোতে উঠে আসে আরও কাছের সময়ের কথা। ধর্মান্তরকরণ, কৃষকদের ওপর শোষণ, তার বিরুদ্ধে বিদ্রোহ, গান্ধীবাদী চিন্তাভাবনার উত্থান, এমনকি পাকিস্তান গঠনের মতো জটিল বিষয়গুলো লেখক তার গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। তো এই যে ৮,০০০ বছরের একটা বিশাল সফর, এর শেষে এসে প্রশ্ন জাগে, বইটা আসলে আমাদের কি বলতে চায়? এত বছর পরেও ভোলগা থেকে গঙ্গা কেন এত গুরুত্বপূর্ণ? এর সবচেয়ে বড় কারণ হল, ভোলগা থেকে গঙ্গা কোনো নিরস ইতিহাসের বই না। এটা হলো সেই ৮,০০০ বছরের ইতিহাস যা সাধারণ মানুষের চোখ দিয়ে বলা হয়েছে, তাদের সুখ, দুঃখ, লড়াই আর বেঁচে থাকার গল্প। আর এই ৮,০০০ বছরের বিশাল প্রেক্ষাপটটা দেখিয়ে লেখক আসলে একটা বড় তত্ত্ব সামনে এনেছেন। সেটা হলো, মানব ইতিহাস আর কিছুই না, এটা আসলে সংগ্রাম, বিবর্তন আর সংঘাতের এক অন্তহীন গল্প। শেষ পর্যন্ত সাংকৃত্যায়নের এই কাজটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি ইতিহাস সত্যিই সংগ্রামেরই গল্প হয়, তাহলে আমাদের সময়ের অধ্যায়টা ঠিক কী নিয়ে লেখা হবে? আমরা এই দীর্ঘ কাহিনীর কোন অংশে দাঁড়িয়ে আছি?